দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা জানেন প্রত্যন্ত এলাকায় আমরা সংযুক্ত হই এই অনুষ্ঠানে, যাকে বলে বাংলাদেশকে কোনো না কোনোভাবে আমরা সংযুক্ত করি। বাংলাদেশ মানে বাংলাদেশের প্রান্তিক মানুষরা, যারা একটু কথা বলতে পারলে খুব খুশি হন, যারা তাদের সামান্য চাহিদাটুকু একটু বলে ফেলতে পারলে খুবই আনন্দিত হন। এখানে আমরা এই অনুষ্ঠানটি অনেকে মনে করেন সেবা, আমরা জানি না সেটা সত্যি তেমন কোনো সেবা কিনা, কিন্তু আমরা একটু বাংলাদেশের একেবারে সাধারণ অসাধারণ মানুষগুলোর কাছাকাছি কিছুটা সময় থাকতে চাই, একটু সুখে দুঃখে থাকতে চাই অন্যভাবে, সেটাই কানেক্টিং বাংলাদেশ। রায়পুরায় যাব, নরসিংদীর রায়পুরার মির্জানগর ইউনিয়নের বাঙালিনগর গ্রামে যাব। সেখানে মায়েরা বসে আছেন, তারা তাদের কথা বলবেন। যথারীতি স্টুডিওতে একজন চিকিৎসক থাকেন এবং আমাদের খুব পরিচিত মুখ, আমাদের প্রিয় মুখ ডক্টর মনিরা ফেরদৌসী আছেন। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক, আমাদের সকলের খুব পছন্দের মানুষ, আমার বন্ধু। আমরা একটু বন্ধুকে নিয়ে আজকের অনুষ্ঠানটি করছি। নাজমা বেগম আছেন আরেকজন বন্ধু, তিনি পরিবার কল্যাণ সহকারী, রায়পুরাতেই কাজ করেন। নাজমা আপা কেমন আছেন? জি আপা ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, খুবই ভালো লাগতেছে তো দেখতে। হ্যাঁ, খুবই আনন্দ খুশি খুশি। কত বছর হলো নাজমা আপা এই ডাব্লিউভিএ হিসেবে? 29 হয়ে গেছে। 29 বছর? জি। আচ্ছা, যখন শুরু করছিলেন আর আজকের দিন, এই দুইটা দিনের কথা যদি আমরা একটু তুলনা করতে বলি, কি বলবেন? প্রথম দিন তুলনা করলে তো অনেক ব্যবধান, আগের চাইতে অনেক। এখন এখন যে অবস্থা, আগের অবস্থা থেকে অনেক ভালো। মাঠকর্মী তো তখন বলা হতো, তাই না? জি। তখন কি মানে মায়েরা এরকম করে কথা বলতো, তারপরে আমরা যেরকম আপনাদের সঙ্গে গল্প করতে গিয়ে অনেক গল্প শুনি যে বাড়ির পুরুষ লোকরা, তারপরে মুরব্বীরা কথা বলতে দিত না আপনাদের সঙ্গে, যে না এই পরিবার পরিকল্পনার লোকজন আসছে তাদেরকে মানে তারাই দিত, তাই না? জি, এটা অনেক পরিবর্তন হয়েছে আর কি। আচ্ছা, এমন কোনো ঘটনা ঘটছে যেটা আমাদের সামনে একটু মানে একটা মনে হয় যে একটা খুব যুগান্তকারী ঘটনা, সেটা আপনি আমাদেরকে বলবেন? অভিজ্ঞতা তো আছে অনেক, এই স্মরণীয় ঘটনা বলতে গেলে তেমন কোনো ঘটনা ঘটে নাই, যদিও আচ্ছা পরিবার পরিকল্পনা কিছু অপছন্দ করতো কিছু ফ্যামিলিতে, তবু তারা আমাদের সাথে তেমন কোনো করে নাই যদিও। আমরা শুনি আজকে প্রথমে কে কথা বলবেন? প্রথমে কথা বলবেন বিফলা বেগম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো, আপনাদের ভালো? হ্যাঁ, আমি ভালো। বলেন। আমার এই সমস্যা হয়েছে চোখের সমস্যা, চোখে কিন্তু অল্প দিয়ে আর কি, পাও ব্যথা করে, আটতাম পারি না, জোড়ায় জোড়ায়। আচ্ছা, বাচ্চা কাচ্চা কয়টা? আমার আল্লামাল 2টা ছেলে 1টা মেয়ে। 2টা ছেলে 1টা মেয়ে। বড়টার বয়স কত? বড়টার বয়স 10 বছর আর ছোটটার হয়েছে 6 বছরও পড়ছে। আপনি কি সমস্যা হচ্ছে, কোনটা বলতে চান বলেন, কোনো সমস্যা নেই। ব্যবস্থা কথা বলো। জি, ব্যবস্থা নিয়েছি, পরে তো এরকম হয়েছে আর কি। ও আচ্ছা, ব্যবস্থা নেবার পর থেকে হাত পা ব্যথা করে, চোখে একটু কম দেখেন, এরকম, তাই তো? জি জি, পরে হাত কোন পাও ব্যথা। কোন ব্যবস্থা নিয়েছেন আপনি? ওই ডানার মধ্যে দবর করি। ইমপ্ল্যান্ট পড়েছেন কয় বছরের জন্য? 3 বছরের জন্য। 3 বছরের জন্য, তাহলে ইমপ্ল্যান্টন পড়েছেন না, একটা কাঠি। তো এটা কতদিন হলো আপনার? এই 2 মাস হইব। 2 মাস হয়েছে। 2 মাসের জন্য আসলে প্রথম তো আপনি তো জানেন যে কাঠিটা পড়েছে, এটা একটা হরমোন, ওই কাঠির ভিতরে হরমোন আছে, ওইটা আপনার শরীরে আস্তে আস্তে করে যাবে এবং আস্তে আস্তে করে যাওয়ার ফলে কি হবে, আপনি যে এই 3 বছর এই কাঠিটা রাখবেন, তাতে আপনার এই 3 বছরের ভিতরে বাচ্চা পেটে আসবে না। তো যখন একটা হরমোন জাতীয় জিনিস আপনি শরীরের মধ্যে পড়েছেন, তখন একটু সমস্যা হবে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি এই যে হরমোন কাঠিটা পড়েছেন, এটার জন্য কি আপনার মাসিকের কোনো গন্ডগোল হয়, মাসিক হয় নাকি এই 2 মাসে কি হয়েছে, একটু একটু করে মাসিক হয়, এরকম কিছু হয়? কিন্তু বন্ধ হয় নাই, মাসিক বন্ধ হয়ে গেছে। জি। তো আপনি যখন এই কাঠিটা পড়েছেন তখন তো আপনি জানেন না, আপনাকে তো বলে দিয়েছিল। আর কোনো সমস্যা হচ্ছে? আর ও পায়ে ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথা পায়, কিন্তু কাটতাম পারি না আর কি। এটা কি আপনার আগেও ছিল না, নাকি জি এটা না, পড়ার পরে? এটার পরে বড়ার পরে আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনি যদি এরকম গিটে গিটে ব্যথা হয় বা পায়ে ব্যথা হয়, আপনি এই ইমপ্ল্যান্টনের সাথে আপনি একটু ক্যালসিয়াম খান
ঠিক আছে, সকালবেলা একটু, আপনারা তো রোদে কাজকর্ম করেনি, একটু রোদে কিছুক্ষণ বসে থাকেন, তাহলে ভিটামিন ডিটা পাবেন। আর আপনি ক্যালসিয়াম খান, ক্যালবুডি, সকালে একটা রাতে একটা করে খেতে থাকেন, ঠিক আছে? জি। ঠিক আছে নাজমা আপা, পরে আরেকজনেরটা শুনি। এখানে যারা আছেন সব মায়েরা বোনেরা যারা আছেন সবাইরে চিনেন আপনি না? সবাইকে তো আমার আমার ওয়ার্ডে যেগুলো এগুলো আমি চিনি, যে ওয়ার্ডে আমি কাজ করি। আপনার আওতার মধ্যে কতজন আছেন, মানে আপনি কতজনকে দেখেন আপনার ওয়ার্ডে? আমি দুইটা ইউনিটে কাজ করি, একটা ইউনিট খালি তো সৈন্য ইউনিটে কাজ করি একটা। আমার ইয়া হচ্ছে দম্পতি, একটার মধ্যে হয়েছে 495, আরেকটার মধ্যে হয়েছে 504। বাপ রে বাপ, বিশাল, প্রায় 1000 মানুষ, 1000 পরিবার আপনার সঙ্গে কানেক্টেড। জি হ্যাঁ, জি আর আপনার সাথে আমরা কানেক্টেড, মানে এই হলো কানেক্টিং বাংলাদেশ। কেমনে কেমনে যোগাযোগটা হয়ে যায় জালের মতন, সবাই সবাই চিনি জানি, কাছে থাকি, তাই তো? জি। আচ্ছা, ওকে, এখন কে কথা বলবেন? এখন কথা বলবো ছুরাই আপা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? ভালো, আপনি ভালো নি? জি ভালো আছি আপা। আমার মাসিকের সমস্যা, ইমপ্ল্যান্ট বসছি পরে হাতের মধ্যে, ইমপ্ল্যান্ট বসছি পরে সারা সবসময় মাসিক জ্বরে। এরপরে আমরা ডাক্তারে লাইফরাতে বড়ি দিছিল, পরে বড়ি খাইলেও এদিক সেদিক হইতাছে না, সবসময় বড়ি খাইলেও ধরে না। আচ্ছা, কতদিন হলো আপনি ইমপ্লান্ট পড়েছেন? 1.5 বছর হয়েছে। তো আপনি 1.5 বছর পড়লেন, তারপরে যখন আপনার মাসিকটা ঝরছে, হঠাৎ হঠাৎ করে আপনার মাসিকটা হচ্ছে, তখন আপনি ওনাদের কাছে গেছেন, ট্যাবলেট লিখে খাওয়ার দিছিল, বড়ি, খাইছি। খাওয়ার হ্যাঁ, বড়ি দিয়েছে, মানে ওই যে হ্যাঁ। খাওয়ার বড়ি দিছে, খাওয়ার তাই তো? বড়িটা আবার কতদিন খেলেন? 4-5টা পাতা খাইছি, আচ্ছা, 4-5টা পাতা খাওয়ার পরেও আপনার এই সমস্যা এই হচ্ছে। সমস্যা হয়। সুরাইয়াপা, আমাদের ডাক্তার মনিরা ফেরদৌসী অনেকগুলা কথা বলবে যে আপনার যে সমস্যাটা, এইটা অনেকেরই এরকম হয়তো হতে পারে, আমি জানি না। মনিরাপা আমাদেরকে সবাইকে একটু বুঝায় বলবেন এই মানে প্রবলেমটা কেন মনিরাপা? কেন আপনার এইটা হচ্ছে, যে ইমপ্লান্টটা পড়েছেন তারপরে আপনার মাসিকটা কেন যাচ্ছে হঠাৎ হঠাৎ করে? হ্যাঁ, এটা হচ্ছে যে ইমপ্লান্ট একটা প্রোজেস্টেরন। তো আমরা যখন কন্ট্রাসেপটিভ পিল দিই, ওটা হচ্ছে আমরা বলি যে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওখানে হচ্ছে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, দুই ধরনের হরমোন থাকে। এবং প্রোজেস্টেরনের কাজই হচ্ছে, প্রোজেস্টেরন দিলে পরে একটু মানে এরকম ব্লিডিং হইতে পারে, মানে যেটা ব্রেক থ্রু মানে আমি যদি আরেকটু সহজ করে, মানে একেবারে আমাদের মানে ওনাদের মায়েদেরকে সহজ করে বলার বলে দেই যে জন্ম বিরতিকরণ পিল, মানে বড়ি যেটা যেটা ওনারা বলেন। বলেন, বড়ি। হ্যাঁ হ্যাঁ, বড়ি। সেটা যখন দেন, সেটার ভিতরে আসলে দু ধরনের হরমোন থাকে। যেটা হচ্ছে যে উনি যেটা নিয়েছেন সেটা কিন্তু এক ধরনের প্রোজেস্টেরন, শুধু প্রোজেস্টিন বলি আমরা। এইটা নেওয়ার পরে হয় কি, এটাতে ব্রেক থ্রু ব্লিডিং হয়, এইটা কভার করতে পারে না, মাঝে মাঝে একটু একটু করে ব্লিডিং হয়। আচ্ছা। কিন্তু যখন আমরা পিল খাই, পিলে যেহেতু দুই ধরনের বড়ি আছে বা হরমোন আছে, একটা খেলে আরেকটার সাইড ইফেক্টকে ও মিনিমাইজ করে, মানে ওটা হতে দেয় না। যেহেতু প্রোজেস্টেরন দিলেই আমরা বলি যে তোমার এইরকম ব্লিডিং হতে পারে। এই ধরনের ব্লিডিং যেমন যদি ইনজেকশনও নিত তাহলে হয়তো হতে পারতো। তাহলে সেক্ষেত্রে মানে ওনাকে বড়ি না দিয়ে কেন? বড়িটা আসলে অনেকে খেতে পারে না। আচ্ছা। বড়িটা খেলে বমি বমি হয়, আচ্ছা। ভাইটাই মাথা ঘোরে অনেক সময়, বা প্রতিদিন খাওয়ার একটা যন্ত্রণা, আচ্ছা, এটা ভুলে নিতে যায়। চায় না, ভুলে যায়। এই জন্য একটা কাঠি পড়ে থাকে, যেটা কাঠি হিসাবে ওনারা ওনারা বলেন সেই কাঠি। কাঠিটা, একটা কাঠিও আছে, আবার দুটো কাঠিও আছে। দুটো কাঠি হচ্ছে, আগে 5টা কাঠি ছিল, 5টা 6টা এরকম কাঠি ছিল। তা এখন কমে এটা একটা কাঠি হয়েছে। একটা কাঠি হচ্ছে 3 বছরের জন্য, দুটো কাঠি হচ্ছে 5 বছরের জন্য। তো এইটা পড়লে ওই যে এরকম হঠাৎ হঠাৎ করে একটু ব্লিডিং যখন হয়, তখন আবার এটাকে কভার করার জন্য ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা আমরা দিয়ে রাখি 1 মাস বা 2 মাস দিলে, তখন এটার ইফেক্টটা ঠিক হয়ে যায়, আবার ঠিক হয়ে যাওয়ার কথা। তার মানে তো সুরাইয়াপা ঠিকই ওষুধ পেয়েছেন। এখন এই যে ব্লিডিংটা ওনার হচ্ছে, এই ব্লিডিংটা হচ্ছে যে বড়ি খাওয়ার পরেও যখন বন্ধ হলো না, তাহলে আমার এখন দেখতে হবে যে তার লোকাল কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা। তার সার্ভিক্সটা দেখতে হবে, সার্ভিক্সে কোনো ইরোশন আছে কিনা, সার্ভিক্সে কোনো পলিপ আছে কিনা, এরকম যদি কোনো কন্ডিশন থাকে তাহলে সেটা আমাকে কনফার্ম করতে হবে। আপনাদের ওখানে ভায়া টেস্ট হয় তো নাকি নাজবাপা? না না না, বায়ো টেস্ট হয় না। ভায়া ভায়া টেস্ট টেস্ট নাই? হয় না। আশেপাশে কোথাও কি হয়? হাসপাতাল কত দূরে? নরসিংদী হয় জেলা কিন্তু। হাসপাতালে মনে হয় আর কি, আমরা জেলা হাসপাতালে হয়। তাহলে ওনার যদি এরকম ব্লিডিংটা হতেই থাকে, তাহলে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দিয়ে, আপনাদের ওখানে যে আছে, আপনি তো মেডিকেল অফিসার আছেন, ওনার কাছে নিয়ে যে একটু ওনার জরায়ুটা পরীক্ষা করেন। আবার এই যে শুধু লোকালি যদি কোনো সমস্যা থাকে সেটার জন্য হতে পারে, আবার যদি ওনার হরমোনের কোনো সমস্যা থাকে, কারণ আমরা জানি যে এখন হরমোনের কিছু সমস্যা থাকে, আমরা বলি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, আবার একেবারে ওভার্ট হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, ওনারা তো পরীক্ষা করা হয় না। তো যার জন্য এটা দেওয়ার পরে দেখা যায় যে ওই সমস্যাগুলো হতে পারে। তাহলে একটা থাইরয়েড হরমোনের টেস্টও করে দেখতে হবে।
আচ্ছা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে টেস্ট করতে হবে, টেস্ট ছাড়া আসলে সুরাইয়া আপাকে কোনো এখন দূর থেকে ওষুধ দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পরে কে? জোসনা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রূপসা আপা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। অনুষ্ঠানটা দেখেন নাকি আপনারা? দেখতেছি। দেখেন না? আচ্ছা, এখন কি সমস্যা কি কন? আপা আমি দীর্ঘদিন যাবৎ আমি আইওডি ফুসছিলাম। আইওডি ফরার পরে আমার এই অনেক বিডিং ভাঙছে, ভাঙার পরে এখন অনেক এই সাপ ভাঙে। এরপরে হইছে আমার হাতে পায়ে ব্যথা। আচ্ছা আচ্ছা, রূপসা আপা বয়সটা কত একটু বলে নেন। আমার বয়স 40। 40 হবে। বাচ্চা কয়টা? আমার ছেলে 3 জন। 3 জন। আচ্ছা, আর হলো কতদিন ধরে পড়ছেন আইওডি? 10 বছর। 10 বছর হয়ে গেছে। ওকে। 10 বছর যে আইডি পড়েছিলেন তখন কি আপনার কোনো সমস্যা ছিল? সমস্যা ছিল, পরে একবার 5 বছরের মাথার মধ্যে খুইলাছিলাম, খুইলা পরে আরেকবার পড়ছিলাম, পরে ওই সমস্যা দেখা দিল। কি সমস্যা? এই ব্লিডিং যে হচ্ছে? আপনি যখন প্রথম 5 বছর পড়েছিলেন তখন কি ব্লিডিং দেখা দিয়েছিল? প্রথম পড়ার পরে বিডিং ভাঙে নাই, পরে আচ্ছা। পরে পড়ছি, পরে ওই বিডিং ভাঙছে। 5 বছর পরে খুলতে গেলেন কেন? বাচ্চা নিতে চাচ্ছিলেন নাকি? না, বাচ্চা নিতে চাইছি না, সমস্যা একটু দেখা দিছিন, পরে ওই যে সাপ আচ্ছা। ভাঙার পর ওই আফারে বলছি, পরে আফায় খুইলা দিছে, খুইলা পরে আবার নতুন কইরা পরায় দিছে। ওইটা খুলে চেঞ্জ করে আবার সেই দিনই কি পরে দিয়েছে নাকি 1 মাস গ্যাপ দিয়ে পড়েছেন? সেদিনই আরেকবার পরায় দিয়েছে, কইছে। আচ্ছা, তারপরে ওইটা কতদিন থাকলো? এটা আরেকবার এই 5 বছর ওই রাখছি। এই যে 5 বছর পড়লেন, এই 5 বছরের মধ্যে কি ব্লিডিং হতো আপনার? বিটিং যখন তখন ব্লিডিং হতো? ঘন ঘন বিটিং হতো, আর কি হতো? মাসে মাসে হতো, এরপরে মাসের ভিতরেও আরেকবার হতো। আচ্ছা, মাসে প্রথমে হলে শেষে হতো নাকি 15 দিন পরে হতো বা 20 দিন পরে হতো? 15 দিন বা এই 10 দিনের মাথার মধ্যে এরকম করে দেখেছি। এরকম করে কতদিন শুরু হয়েছে? এরকম করে এমন 3 বছর। হুম, তো 3 বছর আপনি এরকম করে ব্লিডিং হচ্ছে, 15 দিন পরে বা 10 দিন পরে হচ্ছে। ওষুধ ফরার দিছে আপায়েরা, ওষুধ ফরার এই দিনের লগে ওই যে ওষুধ ফরার দিছে, পরে ওষুধ ফরার খাইছি। এখন কি সমস্যা হচ্ছে খুলে ফেলার পরে? এখন তো ব্লিডিং ঠিকঠাক হচ্ছে নাকি? এখন ঠিক হয়েছে। আচ্ছা, মানে ভাঙ্গে একটু বেশি বেশি ভাঙ্গার পরে অনেক একটু সাপ ভাঙ্গে, এরপরে হাতে পায়ে ব্যথা। সাদা স্রাবটা ভাঙে এটা বলছেন তো আপনি? হুম। সাদা স্রাবের জন্য ওষুধ খেয়েছেন আপনি কোনো? খাইছি। কমে না? না, কতদিন খেয়েছেন? খাইছি দীর্ঘদিন যাবৎ খাইছি। তো আপনি এই যে একটা ওষুধ খাচ্ছেন, ওষুধ খাওয়ার পরে তো মানুষের একটু বোঝা যায় যে সাদা স্রাবটা কমেছে নাকি ওই রকমই থাকছে নাকি একটু ভালো লাগছে আবার হচ্ছে, এখন কি বুঝলেন? এখন আপা একটু বেশি ওই। আচ্ছা, তাহলে সাদা স্রাব আপনার ভাঙছে, সাদা স্রাবের জন্য একটা ওষুধ দিতে হবে, ঠিক তো? জি। তাহলে আমি সাদা স্রাবের জন্য আপনাকে ওষুধ দেই, আপনি ওই ওষুধটা খান, এর সাথে আপনার কোনো চুলকায় না? চুলকায়। চুলকায়। আচ্ছা, তাহলে আমি ওষুধ বলি, ওষুধটা লিখে নেন নাজমাপা। ওষুধ হচ্ছে উনিখাক ট্যাবলেট অর্নিডাজল, অর্নিড 500 মিলিগ্রাম, সকালে একটা রাতে একটা করে খাবেন হচ্ছে 5 দিন ভরা পেটে। আর আপা আমার গিরায় গিরায় ব্যথা। আচ্ছা ঠিক আছে, গিরায় গিরায় ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছি, এইটা খাবেন আপনি। আর যেহেতু আপনার অনেক দিন ধরে এরকম হচ্ছে সাদা স্রাবটা, আপনিও খাবেন, সাথে আপনার হাজব্যান্ডও খাবেন, আপনার স্বামীকেও খেতে হবে, দুজনেই খাবেন সাদা স্রাবের ওষুধটা। এর সাথে আপনি কি শুধু সাদা স্রাবটা কি পানির মতো যায় নাকি তার সাথে অন্যরকমও যায়? পানির মতো যায়, অন্যরকমও যায়। অন্যরকম কি দলা দলা যায়? সাদা, হ্যাঁ। আচ্ছা, দলা দলা গেলে আপনি তার সাথে ক্যাপসুল ক্যান্ডিনিল 150 মিলিগ্রাম রাতে একটা করে 3 দিন। আর যেহেতু একটু চুলকানোর জন্য আপনি একটা ক্রিম ব্যবহার করতে পারেন, আপনি এফান ক্রিম, এই ক্রিমটা ব্যবহার করেন। এবং যেটা আমরা বলি আপনি স্যাবনল ডেটল ব্যবহার করবেন না, এরকম করে চুলকালে আপনি একটু কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন, তার ভিতরে একটু লবণ দিয়ে, সেটা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার চুলকানিটা ভালো হয়ে গেছে এবং সাদা স্রাবটাও এত ঘন ঘন আপনার আসছে না। আর যেহেতু আপনার একটু হাত পায়ে ব্যথা আছে, বলছেন যে ব্যথা আছে, আপনি সাথে এর সাথে ক্যালসিয়াম খেতে পারেন, ক্যালসিয়ামটা খান। ক্যালসিয়ামের নাম আমি আগে বলেছি একটা, ওই ক্যালবোডিও দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। তারপরে দেখি আরেকজন। সুমি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো, আপনি বালানি? হ্যাঁ ভালো আছি। কি হলো, কি সমস্যা হলো সুন্দরীর?
হ্যাঁ একটা মেয়ে কত হাতে 4টা ছেলে হয়েছে এবার ব্যবস্থা নিতে আসছি আর বাচ্চা লাগতো না এরপরে শুই লইছি শুইলা পরে তে মাসিক কিলা হয় না এবার পেটে বুড়ি বড় হয়ে গেছে স্বাস্থ্য হুম, কষ্ট হয় ধরাছড়া করতে পারি না অনেক সমস্যার সমাধান করে দিন সমস্যার সমাধান করে দিতে হবে না? না না মূল সমস্যা হলো সুন্দরী মোটা হয়ে সানিয়া আপা তো যাচ্ছে। না, সুন্দরী সানিয়া আপা একটু ইয়ে হয়েছে মোটা না? হয়ে যাচ্ছে। মোটা, পেট বড় হয়ে গেছে একটু, হ্যাঁ না? পেট বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি যখন আচ্ছা। ইনজেকশন নিতে গেলেন তখন কি আপনাকে বলেছিল যে এই ইনজেকশনটা নিলে আপনার কি কি হতে পারে বলেছিল? না শুনেছিলেন? কিছুই বলে না কিচ্ছু বলে নাই? না না গেছেন আর ইনজেকশন দিয়ে দিছে? হ্যাঁ আচ্ছা, তো বলে নাই যে ইনজেকশনটা দিলে আপনার যখন তখন একটু রক্ত ভাঙতে পারে, মাসিক বন্ধ হয়ে যেতে পারে, একেবারেই হবে না, আবার পেট মোটা হতে পারে আবার একটু। আপনার ওজন বাড়তে পারে, পেট মোটা হতে পারে, শরীরে পানি আসতে পারে? হ্যাঁ বলে নাই? এইটি বলে নাই আমি ওই লইছি আমি 3 মাস লাগে যখন নিরাপত্তা তো এইটাই লই আগে ট্যাবলেট খাইছিলাম ট্যাবলেট খেলে মাথা ঘোরা হুম হুম। আর ঘুম হয় ঘুম হয়? ঘুম হ্যাঁ। হয় তো ভালো। তো এই যে আপনি ইনজেকশন নিচ্ছেন, ইনজেকশন নিলে ঘুম হয় না? না 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 ঘুম হয় না ঘুম হয় না? রাতে ঘুম হয় না? না চোখ খালি ফুরা জ্বলা করে ঘুম হয় না আচ্ছা, কতদিন হলো ইনজেকশন নেওয়া আপনার? ওনে আর ইঞ্জেকশন ক্ষমতা লাইছি 5 বছর দিয়েছি 5 বছর। তার মানে কয়টা নিলেন আপনি? 4টা করে? একটা করে মনে বছরে? এরম 15-20 হইব আপনার এখন কি মাসিক বন্ধ এই 3 বছর ধরে? আস্তে আস্তে মাসিক বন্ধ হয়ে গেছে মানে অল্প অল্প মানে এই সাড়ে আচ্ছা। শরীর হাত পা ব্যথা করে আপনার কি মাসে মাসে মাসিক হচ্ছে না 3 মাস পর পর মাসিক হচ্ছে? না শুইলেছি বাদা 3 মাস পর হয়েছে অনেক মাসে অল্প হয় সাড়ে হাত পা ব্যথা করে মাসিক কিলা হয় না আচ্ছা, তো আপনি জানেন কিন্তু, আপনি কিন্তু জানেন, আমিও কিন্তু আপনাকে বললাম হ্যাঁ, যে হ্যাঁ, এই যে হ্যাঁ। আপনি ইনজেকশনটা নিচ্ছেন, এটা কিন্তু ইনজেকশনের কারণেই আপনার মাসিকটা অল্প হবে, অথবা মাসিকটা আপনার একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এটা কিন্তু কোনো সমস্যা না, এটা ইনজেকশনের কারণেই হচ্ছে, এটা আলাদা কোনো সমস্যা না। যে সমস্যাটা বলছেন যে আপনার পেট মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটাও হ্যাঁ। কিন্তু ইনজেকশনের একটা সাইড ইফেক্ট বলি, যে ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া। এই ইনজেকশনটা নিলে আপনার মাসিকটা বন্ধ থাকতে পারে, অথবা আপনার শরীরে চর্বি জমতে পারে, আপনি একটু মোটা মোটা মনে হতে পারে, মুখটুকু একটু ফোলা ফোলা মনে হতে পারে। তাহলে কি করতে হবে? ইনজেকশনটা আপনাকে নিতেই হবে। আপনি তো ইনজেকশন বন্ধ করে ওষুধ খেতে পারবেন না। ওষুধ খেলে ঘুম বেশি পায়, ওষুধ খেতে ভুলে যান, মাথা ঘোরায়, তাই না? তাহলে ইনজেকশন নেবেন আপনি। তাহলে আপনাকে সাথে কি করতে হবে? একটু হাঁটাহাঁটি করতে হবে, একটু ভাত জাতীয় জিনিস একটু কম খেতে হবে, সবজিটা একটু বেশি খেতে হবে। তাহলে আপনার এই যে পেটের ভিতরে পানি জমছে বা পেটটা মোটা হচ্ছে, চর্বি জমছে, এইটা আপনার কমে যাবে। আরেকটা ছোট্ট কাজ করতে পারেন, আপনারা তো কাজ করেনই, সংসারের অনেক কাজ করেন, তার সাথে যদি একটু বিকালে বা সকালে একটু হাঁটাহাঁটি করেন, তাহলেও বা ছোট্ট ছোট কিছু এক্সারসাইজ আছে, পেটের ব্যায়াম আছে, এগুলো যদি করেন তাহলে আপনার পেটের চর্বিটা কিন্তু কমে যাবে। এটা কিন্তু আপনি আলাদা কোনো সমস্যা না, এটা হচ্ছে আপনি যেহেতু ইনজেকশন নিচ্ছেন, ইনজেকশনের জন্য হচ্ছে। ইনজেকশনের জন্য পেটে একটু চর্বি হয়েছে, কিন্তু সেটার জন্য আরেকটা ইনজেকশন বা ওষুধের দরকার নাই, বরং একটু হাঁটাহাঁটি করতে হবে, পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে। হাঁটতে তো দেখেন পারি সেটা। না হাত পা ব্যথা করে হাঁটতে পারি না বুঝেন সমস্যা আচ্ছা, হাত পাতে আরাম, ব্যথা আরাম। করবে, কারণ হচ্ছে যে আমাদের দেশের মেয়েদের সবার ক্যালসিয়ামের অভাব আছে, ভিটামিন ডির অভাব আছে। তাহলে আপনাদের সবাইকে একটু করে প্রতিদিন একটা করে আপনাকে ক্যালসিয়াম খেতে হবে। ক্যালসিয়াম ট্যাবলেটের নাম বলে দিয়েছি আমি, ওই ক্যালসিয়াম ট্যাবলেটের নামটা আপনি নিয়ে যাবেন, এবং এটা কিন্তু হাসপাতালে ফ্রিও পাওয়া যায় ক্যালসিয়াম। এখানে হাসপাতাল থেকেও কিন্তু আপনি ক্যালসিয়াম নিয়ে নিতে পারেন, কিনতে যে হবে তার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ওকে আপা, ঠিক হয়ে যাবেন, ঠিক হয়ে যাবেন। আচ্ছা তো ভালো হাঁটাহাঁটি। থাকেন আসসালামু আলাইকুম তুমিও ভালো থাকো। তারপরে হালিমা বেগম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভালো। আপা? হ্যাঁ ভালো। ভালো। আমার কি সমস্যা জানেননি, আমি একবার ইনজেকশন লইছি পরে অনেক দিন যাবত এই রক্ত ভাঙছে বেশি বেশি, অনেক দিন পরে ভাঙার পরে এইসব চিকিৎসা করছি, ভালো হয়েছে না, পরে গাইনি ডাক্তার দেখাইছি, পরে প্রায় 1 বছর মতো ওষুধ খাইছি, পরে আল্লাহ দিলে ঠিক হয়ে গেছে। তো এখন কি আছে জানেন, এখন কোমরের হাড় ক্ষয় হয়েছে গা, এই কোমর হাড়ের ব্যথা করে, মানে প্রচন্ড ব্যথা করে, মানে কোনো কাজ করতে পারি না, উঠতে পারি না, কতদিন কিন্তু হলো করতে পারি না। হালিমা আপা? কতদিন? 2-3 বছর হয়েছে গা, 2-3 ওষুধ খেতেছি। বছর। আচ্ছা আচ্ছা। তা ডক্টর কোমরের হাড় যে ক্ষয় হলো, এটা কিভাবে জানা গেল? পরীক্ষা করছি, এক জায়গায় উঠছি, এক্সরে করেছেন, এক্সরেতে বলেছে যে আপনার হাড়
ক্ষয় হচ্ছে। কিন্তু সেটা কি মানে ওষুধ খাওয়ার কারণে, মানে যে আপনার ইনজেকশন নেওয়ার কারণে, সেটা কি প্রোজেস্টেরনের কিছুটা ইয়ে আছে বোনসের উপরে, কিন্তু এত বেশি এত দ্রুত তারা মানে হওয়ার কথা না। এটা লং টার্ম যারা অনেক দিন নিতে পারে তাদের জন্য কিছুটা ইফেক্ট হয় বোনসের উপরে, কিন্তু প্রোজেস্টেরন আসলে এত বেশি ইয়ে করে না, খুব এত দ্রুত করার কথা না। ও তো বলছে 2 বছরের ভিতরে। আর আমাদের দেশের মেয়েদের কিন্তু একটা ডাটাতে আমরা দেখি যে এত ভিটামিন ডির অভাব, মানে প্রতিটা মেয়েরই, আপনি ভিটামিন ডি করতে দিলে দেখা যায় প্রতিটা মেয়েরই ভিটামিন ডির অভাব আছে। তো এদের আসলে খাওয়া দাওয়া, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য তো একটা ইয়ে থাকেই। তারপরে হয়তো ইনজেকশন নিচ্ছে, তখন এটা বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ইনজেকশনটা নিয়েছি তার জন্যই হয়তো আমার হাড়ের সমস্যা হচ্ছে। মানে আমরা ভিটামিন ডি এর সোর্স তো মানে একেবারে সূর্যের আলো থেকে পাই, তাই না? মানে অনেক সূর্যের আলো থেকে আমরা, কিন্তু কিছু খাবারের ভিতরে থাকে। কিন্তু গ্রামে যারা থাকেন তাদের তো সূর্যের আলো তারা পান। হ্যাঁ, সূর্যের আলোর কেন ভিতরেই তারা হয় কাজ করে। হালিমা আপা? হ্যাঁ রোদেই তো থাকেন, হ্যাঁ কাজ করার লাগে না, কৃষি কাজ লাগে, লাগে, হ্যাঁ, অনেক হ্যাঁ। কাজ করতে হয়। তার মধ্যে তো মানে আমি বলছি সবকিছুরই ভালো আর মন্দ আছে, যে রোদে থাকলে গরম লাগে, ঘামে যায় ইত্যাদি নানান কিছু, কিন্তু আবার রোদের আলোটাও, সূর্যের আলোটাও তো আমাদের মেয়েদের জন্য অনেক উপকারী। তো সেটার আবার একটু অভাব অনেক এটা সময় অনেক একটু এই যে মেয়েদের দেখা খোলা যায়। রাখতে হবে। স্কিনের সাথে তো ভিটামিন ডি আমাদের স্কিনের নিচে থাকে, যেটা অ্যাক্টিভ ফর্মে, সেটার সাথে হচ্ছে ভিটামিন ডি রিঅ্যাকশনটা হয়। তো ওরা যদি কাপড় চোপড় পরে বসে থাকে তাহলে কিন্তু এটা কন্ট্যাক্টটা হবে না। সুতরাং এই মুখমণ্ডল, পিঠ, হাত এগুলো খোলা রাখতে হবে। খোলা রাখলে তখন হচ্ছে যে সূর্যের আলোটা থেকে ভিটামিনটা তৈরি হতে পারবে। আচ্ছা আচ্ছা। আবার এটা কিন্তু এই যে অল্প বয়সী মেয়েদের, আমাদের মতো বয়সের মেয়েরা যদি আমরা রোদের মধ্যে সারাক্ষণ উপর বসে থাকি, আমাদের কিন্তু অত বেশি তৈরি হবে না ভিটামিন ডি। মানে একটা সার্টেন বয়স পর্যন্ত ভিটামিন ডি সূর্যের আলো থেকে নেয়, এবং নেয়ার জন্য মানে একটু হাত পা চামড়ার নিচে যে কিছু রস থাকে সেখান থেকে ভিটামিন সেখান থেকে চলে আসে। ঠিক আছে, কত সুন্দর, কত রহস্য না? অনেক মজা জানলে ব্যাপারটা, মানে হ্যাঁ প্রাকৃতিক উপায়ে আমরা কিন্তু এই ভিটামিন ডিটা পাই, কিন্তু আমরা নিজেদের কারণে হয়তো নষ্ট করি, বা রোদের মধ্যে অতক্ষণ থাকতে ভালো লাগে না, গরম লাগে। হ্যাঁ গেলাম। এটা এইজন্য সকালে হালিমা আপার জন্য সকালের রোদটা লাগাতে হবে। এই দুপুরের কাঠফাটা রোদে তো আসলে অতক্ষণ থাকা যায় না। বাচ্চাদের কথা মনে আছে, আমরা কিন্তু বাচ্চা হওয়ার পরে বলি কি যে আপনার বাচ্চাকে মুখ চোখটা ঢেকে আপনি রোদের মধ্যে রাখবেন 10 মিনিট আধা ঘন্টা, তাই না? ওই রোদটা হচ্ছে কাজের রোদ। তাহলে ওই রোদে বাচ্চার সাথে সাথে মায়েদেরকেও বসে থাকতে হবে, তাহলে ভিটামিন ডি পাবেন। ঠিক আছে না? কিন্তু এখন তার হালিমা আপার ওই সুযোগ নেই, বাচ্চা ফেলে রাখবে। হালিমা আপার জন্য কি দিচ্ছি আমরা? হালিমা আপার জন্য আপাতত আপনি কি ওষুধ খাচ্ছেন? কোনো ওষুধ দিয়েছে যে বলছে যে আপনার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, তার জন্য ওষুধ খাচ্ছেন? ওষুধ খাইছি ডাক্তার কাছে। আপনি নাম বলতে পারবেন? মনে নেই? মনে নাই। আচ্ছা, তাহলে আপনি ক্যালসিয়াম খান, আপনি রোকাল ডি আছে সেটাও খেতে পারেন, একটা নাম লিখে রাখেন। ক্যালসিয়াম জাতীয় ওষুধ খান আপনি, এটা খেলে আপনার কিছুটা ক্যালসিয়ামও পাবেন, তার সাথে সাথে আপনি ভিটামিন ডিও পাচ্ছেন ওখান থেকে। আর খাওয়ার ভিতরে খাবার দাবার থেকে খান, ছোটো মাছ চিবিয়ে খাবেন, ঠিক আছে? এগুলো তো খানি, তো এই জিনিসগুলো একটু বেশি বেশি করে খেতে হবে। সবজিও খান আপনারা প্রচণ্ড, সেই সবজি থেকেও পাবেন। আপাতত ক্যালবডি ছাড়া, আপনি ক্যালবডি ছাড়া হালিমা আপার জন্য তেমন কোনো ওষুধ নাই। আর খাওয়া খাদ্য একটা ডিপ ভালো করে খাবেন, একটু হালকা ব্যায়াম করবেন, ব্যায়াম করতে হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এই তো। আচ্ছা ঠিক আছে আপা, আচ্ছা ভালো থাকেন। হ্যাঁ খাদিজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কেমন আছেন? খুব ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি ভালো আছি। কি সমস্যা শুনি একটু? আমার মাথা ঘোরা, শরীর ব্যথা করে, সবসময় জ্বর থাকে। বয়স কত? 27 বছর। 27 বছর। বাচ্চা আছে? হ্যাঁ। কয়টা? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, হঠাৎ হঠাৎ মানে মাথা ঘোরানোটা কি হঠাৎ করে শুরু হলো? মাথা সবসময় ঘোরা করে, ফালাই দিয়ে একেবারে ঘুরে। আচ্ছা, আপনার যে 3টে বাচ্চা হয়েছে, এরা কি কোথায় হয়েছে? নর্মাল ডেলিভারি বাসায় হয়েছে? হ্যাঁ নর্মাল হয়েছে 3টা বাড়িতে। ছোটটার বয়স কত? ছোটটার বয়স 2.5 বছর। বুকের দুধ খায় না বন্ধ হয়ে গেছে? না, বন্ধ। কত 2 বছর পর্যন্ত বুকের দুধ খেয়েছে? হুম। আর আপনি যে 3টে বাচ্চা হয়ে গেছে, এখন কি করছেন? পরিবার পরিকল্পনার কোনো পদ্ধতি ব্যবহার করছেন? কোটি পড়ছি ইমপ্ল্যান্ট। কাঠি ভরেছেন? কতদিন হলো কাঠি ভরেছেন? 1 বছর। 1 বছর। সমস্যা হয় কোনো? মানে মাথা ঘোরা, শরীর এটা কি ব্যথা কাঠি করে, ভরানোর এই যে দাঁড়া আপনি ব্যথা করে। বললেন,
হ্যাঁ, মাথা ব্যথা করে, মাথা ঘোরায়, এটা কি কাঠি ভরানোর পর থেকে হচ্ছে নাকি আগে থেকেই আপনার হতো? কাঠিগুলা ভরার পরে আমি সমস্যা দেখা দিছে। তাহলে 1 বছর ধরে আপনার এই সমস্যা হচ্ছে, কিন্তু আপনি এই সমস্যা জন্য ওনাদের সাথে দেখাও করেন নাই বা ওনাদের কোনো পরামর্শ নেন নাই, তাই তো? হুম। আচ্ছা, এই যে মাথা ঘোরাচ্ছে আপনার, আপনি তো 3টা বাচ্চা হয়েছে এবং ছোট বাচ্চার বয়স 2.5 বছর, খাওয়া দাওয়া কেমন করেন? খাওয়া আছে ঠিকঠাক মতো হালকা খান? পাতলা, একেবারে বেশি সুস্থ খেতে পারেন না? খাওয়ার রুচি কি কম? একেবারে কম করে। আচ্ছা, আমরা কিন্তু অনেক খাবার খাই, বা ভাতটা আমরা বেশি খাই, তার সাথে তরকারি কম খাই। আপনার মাথা ঘোরানোর পিছনে যে কাঠিটাই দায়ী তা কিন্তু আমি বলতে পারছি না। আপনি 3টে বাচ্চা হয়েছে, 3টে বাচ্চা হওয়ার পরে আপনার তো বাসায় ডেলিভারি হয়েছে, আপনি আসলে রক্ত পরীক্ষা করেছেন কিনা, আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কেমন, আয়রনের পরিমাণ কেমন, এটা তো জানা দরকার, তাই না? মাথা ঘোরার কিন্তু অনেক কারণ আছে। রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, শরীরটা তাহলে খারাপ লাগে, মাথা ঘোরাতে থাকে। এবং এই যে আমরা গায়ে হাত পায়ে ব্যথা বলছি, আমরা যে শুধু বলছি যে ভিটামিন ডি, ক্যালসিয়াম, তাও কিন্তু না। এখানে যদি হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কমে যায়, তখনও কিন্তু সারা শরীর একেবারে মনে হয় একসাথে ব্যথা শুরু হয়ে গেছে। এটাও অনেক বড় একটা কারণ। তো মাথা ঘোরার কারণটা কিন্তু আমাদেরকে একটু জানতে হবে, এবং এটা জানার জন্য আপনাকে কিন্তু যেখানে কাঠি নিয়েছেন সেখানে গেলে পরে ওখানে রক্ত পরীক্ষা করার কিন্তু ব্যবস্থা আছে। ওখানে রক্তটা পরীক্ষা করলে আপনি জানতে পারবেন যে কেন আপনার এত মাথা ঘোরাচ্ছে, তাহলে আপনি সঠিক চিকিৎসাটা হবে আপনার। আর আপনার যদি এখন বেশি মাথা ঘোরা, আমি একটা রক্তের ওষুধের নাম বলতে পারি, আপনি সেই ওষুধটা খান। ওষুধটা খেলে অন্ততপক্ষে মাথা ঘোরাটা কিছুটা কম হবে, যদি আপনার রক্তের পরিমাণ কম থাকে। আপনি একটা আয়রন ক্যাপসুল খেতে পারেন, আয়রন ক্যাপসুল খান, ক্যাপসুল প্রিনেট সিআই লেখেন। প্রিনেট সিআইটা আপনি সকালে একটা, রাতে একটা করে ভরা পেটে খেতে থাকেন। এটা খাওয়ার পরে যদি মনে হয় যে আপনার ভালো লাগছে 1 মাস খাওয়ার পরে, তাহলে বোঝা যাবে যে আপনার শরীরে রক্ত আসলে কম ছিল। আর যদি এটা খাওয়ার পরেও মনে হয় যে না, খারাপ লাগছে, আপনার অত ভালো লাগছে না, তাহলে তো অবশ্যই আপনাকে যেতে হবে, যে পরীক্ষা করে আসতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। নামটা একটু শুনি। শেফালি আক্তার। শেফালি আপার বয়স কত? 25 বছর। 20 বছর। বাচ্চা আছে? জি, একটা ছেলে বাচ্চা। বাচ্চার বয়স কত? 4 বছর। 4 বছর। আচ্ছা, কি সমস্যা হলো? সমস্যা আবার মনে করেন 3 বছর আমার বাচ্চাটা হয়েছে, পরে আমি বুড়ি খাইছি। বুড়ি খাওয়ার পর আমার ডায়াবেটিস 1 সপ্তাহ হয়েছে, ডায়াবেটিস ধরা দিছে। তার মানে বডির সাথে ডায়াবেটিসের তো কোনো সম্পর্ক নাই, তাই না ডাক্তার? না, আপনার হয়তো আগে, আপনি যখন বাচ্চা পেটে ছিল তখন কি কোনোদিন পরীক্ষা করেছেন? বাচ্চা পেটে থাকা অবস্থায় 20 বছর কিন্তু ডায়াবেটিসটা হওয়াটা, এটা কিন্তু আনলাইকলি। এখন মনে করেন আমার অনেক এখন সমস্যা। যদি জেনেটিক কোনো ইয়ে থাকে, মানে মা বাবারও যদি আগে মা থেকে বাবার থাকে। আছে ডায়াবেটিস আছে? জি, আমার বাবা ডায়াবেটিস ছিল। আচ্ছা, ও, আচ্ছা, আর আচ্ছা। পরিবারের আর কারো আছে? জি না, আর কেউ নাই। ভাই বোন অন্য কারোই নাই? পরীক্ষা করা হয়েছে কিনা তাও তো জানা নাই নাকি? এখন আবার আমি কি ব্যবস্থা নিতে পারবো? আচ্ছা, ঠিক আছে, আপনার কথা বলছি। আপনি যে পেটে বাচ্চা যখন আসছিল তখন কি ডায়াবেটিস পরীক্ষা করেছিলেন? জি না, 1 সপ্তাহ হয়েছে শুধু ডায়াবেটিস পরীক্ষা করছি। আচ্ছা, তার আগে কোনোদিনই ডায়াবেটিস পরীক্ষা করেন নাই? জি না। তা হঠাৎ 1 সপ্তাহ হলো ডায়াবেটিসটা পরীক্ষা করতে গেলেন কেন? আমার মনে বেশি করে খারাপ লাগছিল? ঘন ঘন প্রস্রাব করি, তারপর পানির পিপাসা ধরে, গলা শুকায়া যায়, আচ্ছা, ঠোঁট শুকায়া যায়। তার মানে ওনার সিমটম অ্যারাইজ করেছে, ওনার মনে হচ্ছিল, এই জন্য উনি ডায়াবেটিসটা পরীক্ষা করেছেন। তো ডায়াবেটিস পরীক্ষা করে কি হলো, কত বেশি আপনার? 33 পয়েন্ট। ওরে সর্বনাশ! এখন কি করছেন? ওষুধ দিয়েছে? জি, এখন ওষুধ দিয়েছে। কি খান, কোন ওষুধ? ইনসুলিন নেই প্রত্যেক দিন 3 বার, ইনসুলিন। সকালে, দুপুরে, রাত্রে। আরে আচ্ছা, তো আমরা আমি তোমার প্রসঙ্গে আসবো, এই কথা বলবো। আমরা একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে আমরা প্রেগনেন্সিতে যখন পেটে বাচ্চা আসে তখন কিন্তু আমরা সবার ডায়াবেটিসটা পরীক্ষা করে দেখি, কারণ ওই সময় একটা ঘটনা হয়, বাচ্চা পেটে আসলে ওই সময় কিন্তু অনেক মেয়েরই ডায়াবেটিস হয়। এটা যদি মনির আপা একটু আমাদেরকে বুঝিয়ে বলেন, যারা দেখছেন বাংলাদেশে অন্যান্য এলাকায় যারা দেখছেন, মানে এটা প্রেগন্যান্সির সময়কার ডায়াবেটিস? এটা প্রেগনেন্ট না, ওরটা কি হয়েছে এটা তো আমরা আসলে এখন ডায়াগনোসিস করতে পারছি না। প্রেগন্যান্সিতে কিন্তু অনেক মেয়েদেরই ওই সময় ডায়াবেটিসটা হয়, এটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস বলি। এই সময় যদি
ডায়াবেটিসটা হয়, এই ডায়াবেটিসটার জন্য তো আমরা সাধারণত ইনসুলিনে চলে যাই, আর ডায়াবেটিস লেভেল যদি খুব কম থাকে তাহলে আমরা এখন ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টও কিছু দিতে পারি, এটা দিয়ে আমরা কন্ট্রোল করি। এবং সাধারণত এই ডায়াবেটিসগুলো যখন বাচ্চা হয়ে যায় তারপরে কিন্তু আস্তে আস্তে এটা নর্মালাইজ হয়ে যায়। এবং এইটার জন্য একটা ছোট্ট তথ্য, সেটা হচ্ছে যে আমরা বলি যে মায়েরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে ভুগছেন তারা যদি বাচ্চাকে নিয়মিত বুকের দুধ সেবন করায় তাহলে কিন্তু পরবর্তীতে তার ডায়াবেটিসটা থাকার সম্ভাবনা অনেকখানি কমে যায়। এই প্রসঙ্গটাই ওনাকে বলতে চাই। কিন্তু অনেকে আবার থেকে ভয় যায়। পায়, হ্যাঁ। অনেকে ভয় পায় যে আচ্ছা আমার ডায়াবেটিস ধরা পড়ছে, আমি বাচ্চাটাকে দুধ খাওয়াবো না, মানে ওখান থেকে আবার বাচ্চারও ডায়াবেটিস হতে না না, পারে, এইটা তো এরকম একটা এইটা ভুল ধারণা। হ্যাঁ। এটা একটা পুরোপুরি ভুল ধারণা, কারণ বাচ্চা যদি পেটের ভিতরে থাকে ওই সময় ডায়াবেটিস হলে সেটা তো পরের কথা, যে পরবর্তীতে সেই বাচ্চা ডায়াবেটিস হওয়ার কতখানি চান্স, কত পার্সেন্টেজ চান্স আছে। কিন্তু আমি যদি এই বাচ্চাকে বুকের দুধ খাওয়াই তাহলে সেই পার্সেন্টেজটা যতখানি থাকে সেটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বুকের দুধকে আমরা কিন্তু এনকারেজ করছি যে বুকের এবং দুধটা ওই বাচ্চা হওয়ার পরে বাচ্চার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বুকের দুধ খাওয়ার সাথে কোনো রকম কোনো চান্স নাই। ওর হয়তো ওই সময় থাকতে পারে একটা হতে পারে, অথবা ওর ফ্যামিলিতে যেহেতু ডায়াবেটিসের একটা হিস্ট্রি আছে সুতরাং তার ডায়াবেটিস আছে, কিন্তু ওর কিন্তু 20 বছর বয়স, সুতরাং ওর আগে থেকেই হয়তো ডায়াবেটিসটা ছিল, তা নাহলে হঠাৎ করে ওর এত বেশি আসতো না। কি করবেন আমরা? তো শেফালি তুমি তো ইনসুলিন নিচ্ছ, ইনসুলিন নেবে, ডায়েট কন্ট্রোল করছো এবং হচ্ছে যে হাঁটাহাঁটি এক্সারসাইজ করছো। তুমি আমার কাছে জানতে চাচ্ছিলে বোধহয় যে তোমাকে ওরা খাওয়ার ওষুধটা বন্ধ করে দিয়েছে নাকি? জি, তুমি কি এখন খাওয়ার আমি কি ওষুধ ব্যবস্থা খাচ্ছো? নিব আবু? তুমি খাওয়ার ওষুধ তো খেতে পারো, কোনো সমস্যা নাই তো। তোমাকে কি খাওয়ার ওষুধ বন্ধ করে দিয়েছে? জি, ডাক্তার কিছু বলে নাই, কিন্তু আমি খাই না। তুমি খাও, তুমি মুখের ওষুধ খেলে অসুবিধা নাই তো, তুমি খেতে থাকো। আচ্ছা, ডাক্তার কিছু বলে নাই, নিজে থেকে মনে তুমি হচ্ছে যে মুখের ওষুধ খেতে পারো, তোমার সমস্যা নাই, তুমি কাঠি নিতে পারো, তুমি আইউসিডি নিতে পারো, কোনো সমস্যা নাই তো। ওই যে অনেক সময় ওরা অনেকেই বলে যে ডায়াবেটিস হয়ে গেলে ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা অনেক সময় দেয় না, তো তুমি তো নিতে পারো, ওই যে কাঠি নিতে পারো, আইউসিডি নিতে পারো, ওই যে কপারটি যেটা নেয় সেটা নিতে পারো, ইঞ্জেকশনও নিতে পারো। কিন্তু ইঞ্জেকশন নিলে ওই যে ডায়াবেটিস হচ্ছে আবার ইঞ্জেকশন নিচ্ছে, তো 3 মাস পর পর একটা ইঞ্জেকশন নিলে মনে হয় না খুব একটা সমস্যা তোমার হবে। ঠিক আছে? জি। ওকে। আর কি আছে নাকি নাজমা আপা পেশেন্ট আছে, সোনিয়া আছে আপা একজন। আচ্ছা, একজন সোনিয়ার সাথে কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোনিয়া আপা কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো তো? জি ভালো আছি সোনিয়া আপা। আমার বয়স 24 বছর, ঠিক আছে? 24? হ্যাঁ হ্যাঁ। যখন গর্ভে বাচ্চা ছিল তখন আমার শরীরে পানি এসে পড়ছে, ওইখান থেকে ঝরানোর মুখের মাঝে টিউমার হচ্ছে, এখন ব্যথা করে, কিডনিরও সমস্যা, পুরো শরীরেই এখন বর্তমানে পানি আছে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 5 বছর 4 মাস। 5 বছর। আচ্ছা, এবং এতদিন ধরেই আপনার এই সমস্যাটা, মানে তখন গায়ে পানি আসলো, এই 5 বছর ধরেই আপনি এটা বয়ে বেড়াচ্ছেন? জি, চিকিৎসা করছি ঢাকা থেকে, এলোপ্যাথি খেয়েছিলাম, এখন বর্তমানে হোমিওপ্যাথি খাই, কিন্তু শরীরে পানি মানে মাথা চাপ মারে, আর প্রেশার, হাই প্রেশার। এই যে বাচ্চা যখন আপনার পেটে ছিল তখন আপনার পেটে পানি আসছে, পায়ে পানি আসছে, এবং তখন কি আপনি প্রেশার দেখেছিলেন? প্রেশার বেশি ছিল? হ্যাঁ, প্রেশার বেশি ছিল। তখন মানে তেঁতুলের টক বেশি জাতীয় খাইতাম আর কি, মানে আমরা খাবার টাবার রুচি হইতো না, তখন মাথা চাপ মারতো আর কি। আচ্ছা, তো আপনি তেঁতুলের টক খান আর যাই খান না কেন, প্রেগনেন্সিতে পেটে বাচ্চা থাকাকালীন সময়ে পায়ে পানি আসা, গায়ে পানি আসা, এবং তার সাথে যদি আপনার ব্লাড প্রেশার যেটা উচ্চ রক্তচাপ হয় তাহলে এটার একটা নাম আছে, জানেন এটাকে কি বলে? এই রোগটার নাম? না, জানি না তো। এই যে প্রেশার বাড়ে আমরা বলি যে উচ্চ রক্তচাপ বেড়ে হয়েছে, মানে প্রেশার যখন বাড়ে তখন আমরা বলি প্রি এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়া তো শুনেছেন, এক্লাম্পসিয়া হয়, একটা খিঁচুনি হয়, তাই না? মাও মারা যেতে পারে, বাচ্চাও মারা যেতে পারে, এরকম একটা রোগ হয়। তো আপনার যেটা হয়েছিল যে আপনার কথা মতো যে আপনার ওই সময় প্রেশার বেশি ছিল এবং এই জন্য আপনার গায়ে পানি আসছিল, তো এই জন্য আপনাকে ওষুধ দিয়েছিল তো নিশ্চয়ই? পেশাব পরীক্ষা করেছে, করে দেখেছে যে আপনার ওখানে অ্যালবুমিন আছে কিনা, এগুলো পরীক্ষা করেছে? বাচ্চা হওয়ার পরে পরীক্ষা করেছি, বায়োপসি করেছি, মানে কিডনিতে সমস্যা, বুঝছেন, ওই জন্য শরীরে পানি এসে গেছে। আচ্ছা, তাহলে আপনি যে পেটে যখন বাচ্চা ছিল তখন কোনো পরীক্ষা নিরীক্ষা করেন নাই, ডাক্তারের কাছে যান নাই? হ্যাঁ গেছি। কি বলেছিল তখন? কি এটা বলেছিল যে আপনার রক্তচাপ বেশি, এই কথা বলেছিল, না কিডনির সমস্যা ছিল? না, কিডনির সমস্যা বলেছিল। এটা যখন পেটে বাচ্চা তখনই বলেছিল কিডনির সমস্যা? হ্যাঁ। কিডনির যে সমস্যা সেটা তো আপনি ঢাকায় দেখিয়েছেন, আপনি কোথায় দেখেছেন? কিডনি হাসপাতালে? জি, ঢাকা ইউনাইটেড হাসপাতালে দেখাইছি। ও, তাহলে
তো আপনি ভালো একটা জায়গায় গেছেন, ওনারা আপনাকে যেভাবে পরামর্শ দিয়েছে কিডনির জন্য আপনার সেই পরামর্শই মেনে চলতে হবে। আমরা জরায়ু টিউমারের প্রসঙ্গে আসি। যেহেতু আপনি বলছেন জরায়ুতে টিউমার আছে, সেই টিউমারটা যদি বড় হয় তাহলে তার চিকিৎসা একরকম, জরায়ুর টিউমারটা যদি ছোট হয় এবং এই ছোট টিউমারের জন্য যদি আপনার কোনো সমস্যা না হয়, সমস্যা মানে আপনার পেটে ব্যথা নাই, আপনার মাসিক অতিরিক্ত হয় না, বা মাসিক যে সময়টা হয় সেই সময়টা অনেক সময় ধরে থাকে না, অনেক বেশি বেশি আপনাকে কাপড় নিতে হয় না, এরকম যদি না হয়, ছোট টিউমার হয়, তাহলে তো কোনো সমস্যা নাই। আপনি কি জানেন আপনার টিউমারটা ছোট না বড়? না বড় হয়, তারপরে ব্যথা করে, মানে মাসিক হইলে সমস্যা হয়। কি বলেছে আপনার টিউমারটা কি অপসারণ করতে হবে, ফেলে দিতে হবে, অপারেশন করতে হবে, কিছু বলেছে? হোমিওপ্যাথি যেখান থেকে খাইতেছি নরসিংদী থেকে, উনি বলছে যে হোমিওপ্যাথি খাইলে ঠিক হবে, ছোট হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার আসলে টিউমারের সাইজটা আমাদের জানতে হবে, যেটা কত, তাহলে আপনাকে কিন্তু এই পরামর্শ দেওয়া যায়। যেটা আমরা বলছি, যদি ছোট টিউমার হয়, তার সাথে যদি আপনার কোনো সমস্যা না থাকে, যেমন বললাম অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে না, পেটে কোনো ব্যথা নাই, বা আপনার আর কোনো সমস্যা হচ্ছে না, তাহলে ছোট টিউমার হলে আমরা সাধারণত ওটাতে কিছু করি না, এমনি এমনি ওটা থাকবে, ওই রকমই, অসুবিধা হবে না ওর জন্য। ওটা সাধারণত আমরা বলি নির্দোষ টিউমার। এই টিউমার থেকে সাধারণত ক্যান্সার বা অন্য কোনো কিছু হয় না। কিন্তু যদি আপনার টিউমার বড় হয়ে যায়, ওটা আপনার সমস্যার সৃষ্টি করে, ওর জন্য আপনার রক্তক্ষরণ বেশি হয়, তাহলে কিন্তু সেই টিউমারটা আপনাকে হোমিওপ্যাথিক ওষুধ খেয়েও কমবে না, সেটাকে কিন্তু আপনাকে বড় টিউমার হলে টিউমারটাও ফেলে দেওয়া যাবে। আমরা এটা করতে পারি, যদি আপনার একটা বাচ্চা, আপনার না দুটো? হ্যাঁ, একটা ছেলে। একটা ছেলে। যদি টিউমার থাকে, তাহলে আপনারা জানেন কি না আমি জানি না, আমি একটু বলি আপনাদেরকে। শুধু টিউমারটা ফেলে দেওয়া যায়, আপনার জরায়ু কিন্তু অক্ষত থাকবে। টিউমার হয়েছে জরায়ুতে, আমরা জরায়ু কাটবো না, জরায়ু থাকবে। শুধু জরায়ু থেকে টিউমারটা নিয়ে আমরা ফেলে দেব, ওই জরায়ুতে পরবর্তীকালে আবার আপনার বাচ্চা আসবে, আপনি আবার মা হতে পারবেন। সুতরাং এটা ভয়ের কিছু না, আপনি ঢাকা এসে এটা ভালোভাবে আবার একটু দেখে কনফার্ম হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে সোনিয়া। খোদাফেজ। হ্যাঁ আপা, আমরা একটু শেষ করি। আমরা একটু ধন্যবাদ জানাতে চাই, আফম আরাফাত হোসেন আছেন, উনি কি একটু এক লাইন কথা বলবেন নাকি আমাদের সঙ্গে? উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা উনি আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনেক অনেক ধন্যবাদ। জি জি আপা, আমি আফম আরাফাত হোসেন, ফ্যামিলি প্ল্যানিং অফিসার, রায়পুরা। জি জি, আসলে আপনাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে অনেক ধন্যবাদ যে আমার এই একদম অধপরাগে আসলে নীলক্ষা এবং মির্জানগর, এই জন্য আবারও আমাদের পক্ষ থেকে এবং আমাদের পরিবার পরিকল্পনার পক্ষ থেকে এবং আমি বলবো ওভারঅল রায়পুরাবাসীর পক্ষ থেকে এটিএন নিউজকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি একটু আপনার মাধ্যমে অন্যান্য জেলায় যারা আছেন, উপজেলায় যারা আছেন, সকলের কাছে এইভাবে একটু সহযোগিতা চাচ্ছি। আমরা একটু এরকম প্রত্যন্ত জায়গায় পৌঁছতে চাই আপনাদের সহযোগিতায়। আফম আরাফাত হোসেন তিনি আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, হুমায়ুন কবির সরকার তিনিও আছেন, আমরা একটু তাকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনার একেবারে সার্বিক সহযোগিতা না হলে এরকম একটি প্রত্যন্ত জায়গায় আমরা এই অনুষ্ঠানটি করতে পারতাম না। আপনি কিছু বলবেন কিনা? আপা, এই যে আমার পাশে আমার ইউপি চেয়ারম্যান আছে আমাদের। জি 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 জি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্যই আপনার সঙ্গে কথা বলছি। আমরা আপনার মাধ্যমে আপনি যেভাবে সহযোগিতা করেছেন, পরবর্তীতে অন্যান্য এলাকায়ও আমরা নিশ্চয়ই যাব, এরকম প্রান্তিক মায়েদের সঙ্গে কথা বলবো, নিশ্চয়ই সকলেরই এইভাবেই সহযোগিতা পাবো। জি হুমায়ুন ভাই, বলবেন কিছু? না, আপনাদের এই প্রোগ্রামটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, বিশেষ করে সরাসরি গ্রামের তৃণমূল পর্যায়ের মহিলারা আপনাদের পরামর্শ নিতে পারতেছে, এবং এই প্রোগ্রামটা যদি কন্টিনিউ থাকে আমাদের দেশে উন্নয়নে এটা একটা বিরাট অবদান রাখবে বলে মনে করি। অনেক ধন্যবাদ হুমায়ুন কবির সরকার, ধন্যবাদ আফম আরাফাত হোসেন এবং ডক্টর মনিরা ফেরদৌসী। অনেক অনেক বেশি করে ধন্যবাদ নাজমা বেগম, যিনি এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমাদের সঙ্গে বসে মোটামুটি আমার সহ উপস্থাপকের ভূমিকা পালন করেছেন, বরাবরই করেন। আমার খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ নাজমা আপা। আবারও হয়তো দেখা হবে রায়পুরাতে, আবারও মনিরা আপার সঙ্গে তো নিশ্চয়ই দেখা হবে। দর্শক, দেখা হবে আপনাদের সঙ্গেও আগামী শুক্রবার আবারও নতুন কোনো পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।